হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? ফিলসফির আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজ আলোচনা করব পাশ্চাত্য বুদ্ধিবাদী দার্শনিক রেনে ডেকার্তের কজিটো আর্গো সাম নিয়ে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই যে কজিটো আর্গো সাম, এই শব্দটাকে কিন্তু তোমরা কগিটো আর্গো সামও বলতে পারো, দুটোই সঠিক। তো আজকের পুরো ক্লাসটাতে আমি কজিটো আর্গো সামই বলবো, কিন্তু কেউ যদি কগিটো আর্গো সামও বলে তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। প্রোনাউন্সিয়েশন ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন রকম। তাহলে শুরু করছি। পাশ্চাত্য দর্শনে বিভিন্ন দার্শনিক তাদের চিন্তাধারা, চিন্তাভাবনা বিভিন্ন দিক থেকে তুলে ধরবার চেষ্টা করেছেন। আর এত সমস্ত পাশ্চাত্য দার্শনিকদের মধ্যে রেনে ডেকার্ত ছিলেন আধুনিক দর্শনের জনক। তাহলে ডেকার্ত ছিলেন একজন বুদ্ধিবাদী দার্শনিক। এবার এই বুদ্ধিবাদ বলতে কি বোঝায়? আমরা জানি পাশ্চাত্য দর্শনের ইতিহাসে দুটো প্রধান মতবাদ রয়েছে, একটা হলো অভিজ্ঞতাবাদ আর আরেকটা হলো বুদ্ধিবাদ। অভিজ্ঞতাবাদ মানে বুঝতেই পারছো, আমাদের জন্মের পর থেকে দৈনন্দিন জীবনে অভিজ্ঞতার মাধ্যমে আমরা যে জ্ঞান লাভ করি সেটাকেই বলা হচ্ছে অভিজ্ঞতাবাদ। আর বুদ্ধিবাদী দার্শনিকেরা কি মনে করেন? তারা বলেন যে দৈনন্দিন জীবনের অভিজ্ঞতাই শুধুমাত্র জ্ঞান লাভের একমাত্র উপায় হতে পারে না, বুদ্ধিরও দরকার হয় জীবনে, বুদ্ধিও জ্ঞান লাভের মাধ্যম হতে পারে। তো ডেকার্ত ছিলেন সেরকমই একজন বুদ্ধিবাদী দার্শনিক, যিনি মনে করতেন বুদ্ধির মাধ্যমেই জ্ঞান লাভ সম্ভব। ডেকার্ত তৎকালীন সময়ে গভীরভাবে অনুভব করেছিলেন একটা জিনিস, যে প্রাচীন এবং মধ্যযুগের কোনো দর্শনশাস্ত্রই সুস্পষ্ট এবং সুনিশ্চিত জ্ঞান প্রদান করতে পারেনি, এবং তিনি মনে করতেন পূর্বকালে সমস্ত দার্শনিক তত্ত্বগুলি ছিল কুসংস্কারে আচ্ছন্ন। তাহলে এই যে এত সমস্ত কুসংস্কারাচ্ছন্ন যে একটা দার্শনিক মতবাদ, এরকম যে তার একটা মনে গেঁথে গেছিল, এটার থেকে তিনি একটা সংকল্প করেছিলেন। কি সংকল্পটা এমন ছিল যে তিনি এমন একটা সুদৃঢ় ভিত্তির ওপর তার দার্শনিক মতবাদ সুপ্রতিষ্ঠিত করবেন, যাতে কিনা সকলেই তাকে অভ্রান্ত রূপে এবং নিঃসন্দিগ্ধ রূপে গ্রহণ করেন, যাতে সেই দার্শনিক মতবাদের ওপরে কেউ কোনো প্রশ্নই না করতে পারেন, সেটা এতটাই সলিড হবে। তো তিনি পুরনো সমস্ত মতবাদগুলিকে কি করলেন? বর্জন করলেন। বর্জন করে সম্পূর্ণভাবে নতুন এক অভিনব দর্শনের গোড়াপত্তন করলেন। দার্শনিক হিসাবে ডেকার্তের লক্ষ্য ছিল গণিতের মতো বা অঙ্কশাস্ত্রের মতো একটা সুনিশ্চিত দর্শন রচনা করা। তার মতে গণিত যেমন দুটি মানসিক প্রক্রিয়া, কি কি? একটা হচ্ছে সজ্ঞা, যেটাকে আমরা বলছি ইন্টুইশন, আরেকটা হচ্ছে অবরোহ, যেটাকে আমরা বলছি ডিডাকটিভ। তো অঙ্কশাস্ত্র যেমন এই দুটি মানসিক প্রক্রিয়ার ওপরে নির্ভরশীল, তেমনি তার রচিত দর্শনও এই দুটি প্রক্রিয়ার ওপরই কী হবে? নির্ভরশীল। ডেকার্ত সজ্ঞা বলতে বোঝেন এক বিশেষ ধরনের বোধ শক্তিকে, আন্ডারস্ট্যান্ডিংকে। এর সাহায্যে আমরা স্বতঃসিদ্ধ সত্য, যেমন ধরো 2+2 = 4, 3+3 = 6, এই সত্যকে উপলব্ধি করি। স্বতঃসিদ্ধ সত্য এটা কি বলতো? এটা হচ্ছে এমন একটা সত্য যেটাকে প্রমাণ করতে হয় না, যেটা আগেও যা ছিল এখনও তাই, ভবিষ্যতেও তাই থাকবে। অন্যদিকে অবরোহ বলতে বোঝেন স্বতঃসিদ্ধ সত্য থেকে প্রমাণিত যৌক্তিক অনুমান বা প্রমাণ, যেটা আমরা দেখতে পাই কোথায়? জ্যামিতিতে। ঠিক এরকমভাবেই সজ্ঞা আর অবরোহ নির্ভর যে দর্শন তিনি করতে চেয়েছেন, সেটা গণিত বা অঙ্কশাস্ত্রের মতোই সুনিশ্চিত এবং চিরস্থায়ী হবে বলে ডেকার্ত মনে করতেন। এরকম দর্শন রচনার জন্য তিনি এমন এক শতপ্রামাণ্য সত্য বা সূত্রের আবিষ্কারের কথা ভাবলেন, যার থেকে তার সমগ্র দর্শনটা কি হবে? নিঃসৃত হবে। তাহলে এতক্ষণ ধরে বললাম, এই যে দার্শনিক, পাশ্চাত্য বুদ্ধিবাদী দার্শনিক রেনে ডেকার্ত, তিনি তার আগের সময়কার কোনো রকম দার্শনিক মতবাদই তার কাছে কি ছিল না? গ্রহণযোগ্য ছিল না। আর সেই জন্য তিনি কি করতে চেয়েছিলেন? একটা এমন সুন্দর দার্শনিক মতবাদ তিনি প্রবর্তন করতে চেয়েছিলেন, যেটা কিনা অঙ্কশাস্ত্রের মতোই নির্ভুল হবে, যেটাতে কোনো রকম অনুমান প্রমাণ এসবের দরকার পড়বে না। তাহলে কিভাবে ডেকার্ত তার দর্শনে সুনিশ্চিত এবং চিরস্থায়ী জ্ঞান লাভ করবেন?
এর উত্তরে ডেকার্ত বলেছেন, সংশয় পদ্ধতির মাধ্যমেই সুনিশ্চিত এবং চিরস্থায়ী জ্ঞান লাভ করা সম্ভব হবে। এই সংশয় পদ্ধতিকে আমরা ইংরেজিতে বলি মেথড অফ ডাউটস। এই সংশয় পদ্ধতি অনুসারে যিনি সংশয়বাদী, যিনি সংশয় করেন, তিনি কিন্তু সব কিছুতেই সংশয় করবেন। তিনি সংশয় করবেন সকল বিশ্বাসকে, সকল বস্তুকে, এমনকি তিনি গাণিতিক জ্ঞানকেও সন্দেহ করবেন। এবার এটা কেন? তিনি তো বললেন যে গাণিতিক জ্ঞান অভ্রান্ত, 2 + 2 = 4, 3 + 3 = 6 নির্ভুল। কিন্তু এটার যুক্তিতে তিনি কি বললেন? ডেকার্ত এর উত্তরে বললেন, গাণিতিক জ্ঞানকে সন্দেহ করতে হবে এই কারণেই, এমন তো হতেই পারে যে আমরা যুগ যুগ থেকে ভুল জেনে আসছি। কোনো প্রতারক, কিছু একটা সত্তা বা কিছু একটা শক্তি মানুষকে যুগের পর যুগ ধরে ভুল বুঝিয়ে চলে আসছে যে 2 + 2 = 2 হতে পারে হয়তো 5, কিন্তু সেই প্রতারক সত্তা কী করছে? 2 + 2 = 2 বলছে 4। সেই জন্য গাণিতিক জ্ঞানও সন্দেহাতীত নয়। এবারে একজন সংশয়বাদী যে কিনা প্রত্যেকটা জিনিসকে সংশয় করছেন, প্রত্যেকটা জিনিসকে সন্দেহ করছেন, তখন ডেকার্তের এমন মনে হলো যে আমি তো সব কিছুতে সংশয় করছি, সন্দেহ করছি, তাহলে কি এমন কোনো সত্য আছে যাকে কখনো সংশয় করা যায় না, যাকে কখনোই সন্দেহ করা যায় না, যা সমস্ত সংশয় এবং সন্দেহের ঊর্ধ্বে? ডেকার্ত কিন্তু সমস্ত রকম বিশ্বাসকে, সমস্ত রকম বস্তুকে, আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়কে, আমরা আমাদের পঞ্চেন্দ্রিয় দিয়ে যা কিছু দেখতে পাই, স্পর্শ করতে পারি, সব কিছুকেই কিন্তু তিনি সন্দেহ করতে লাগলেন। কিন্তু একটিমাত্র বিষয়কে বা একটিমাত্র জিনিসকেই তিনি সন্দেহ করতে পারলেন না, সেটি হলো যিনি সন্দেহকারী বা কর্তা, এবং সেই সন্দেহকারীর অস্তিত্বকে। তিনি যে সন্দেহ করছেন, যে কর্তা, সে যে সন্দেহ করছে, সেটা কিন্তু তার কাছে কি একদম প্রমাণিত সত্য। হ্যাঁ, আমি সন্দেহকারী, আমি সন্দেহ করছি। সন্দেহ করা কিন্তু এক প্রকার চিন্তন ক্রিয়া। চিন্তন ক্রিয়া কেন? আমি যে একটা জিনিসকে সন্দেহ করছি, সেটা সম্পর্কে কিন্তু প্রথমে আমার মাথায় চিন্তাই আসছে, এটা কি ঠিক? এতদিন ধরে যে সমস্ত বিশ্বাস চলে আসছে, সেগুলো কি ঠিক নাকি সেগুলো ভুল? এই যে আমি জিনিসটা দেখছি, জিনিসটা কি সত্যিই আছে নাকি জিনিসটা নেই? এই যে ধরনের চিন্তা, এইগুলো কিন্তু প্রথমে মাথাতেই আসে। তো মস্তিষ্ক দিয়ে আমরা প্রথমে চিন্তাই করি। সেই জন্য এই যে আমরা সন্দেহ করছি, কোনো বিষয়কে সংশয় করছি, এটা কিন্তু এক প্রকারের চিন্তন ক্রিয়া। কিন্তু যেহেতু আমি সন্দেহ করছি, সুতরাং আমি চিন্তা করছি, এই সম্বন্ধে কিন্তু ডেকার্ত একদম সুনিশ্চিত ছিলেন। আবার যেহেতু আমি চিন্তা করছি, সেহেতু চিন্তনকর্তা হিসেবে আমার অস্তিত্বও রয়েছে। অর্থাৎ একেবারে সংশয়াতীতভাবে রেনে ডেকার্ত স্বীকার করে নিলেন যে সন্দেহ বা চিন্তা করার কর্তা এই যে আমি কিন্তু অস্তিত্বশীল, আমার অস্তিত্ব রয়েছে। আর এরপরই তিনি তার বিখ্যাত দার্শনিক মতবাদ সেটা আনলেন, সেটা হচ্ছে কি, আমি চিন্তা করি সেহেতু আমি আছি। কজিটো আর্গো সাম বা কগিটো আর্গো সাম, আর ইংরেজিতে কি, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। যেহেতু আমি চিন্তা করি সেহেতু আমি আছি। সুতরাং দেখা যাচ্ছে যে এই যে আমি চিন্তা করি সুতরাং আমি আছি, এই স্বতঃসিদ্ধ সত্যটির ভূমিকা ডেকার্তের দর্শনে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবারে এই নীতিটির আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম বা কগিটো আর্গো সাম অর কজিটো আর্গো সাম, এটা যে একেবারে নিশ্চিত, এটা যে একদম স্বতঃসিদ্ধ সত্য, এর ওপরে যে প্রশ্ন করা যায় না, তার নিশ্চয়তার জন্য কয়েকটি বৈশিষ্ট্য তিনি দিয়েছেন। এগুলি কি কি? প্রথমত হলো, এই নীতিটি অসংশোধনযোগ্য, অর্থাৎ এটাকে সংশোধন করে নেবার কিচ্ছু নেই। কেন? কারণ হলো, আমি যদি বিশ্বাস করি যে আমি চিন্তা করি এবং সেহেতু আমার অস্তিত্ব আছে, তাহলে কিন্তু এই বিশ্বাস একেবারেই সত্য হবে। এটাকে কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। যেহেতু আমি চিন্তা করছি সেহেতু আমার অস্তিত্ব আছে। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো, তার মতে, অর্থাৎ রেনে ডেকার্তের মতে, এই নীতিটি আত্মপ্রতিপাদনমূলক, সেলফ ভেরিয়েবল, অর্থাৎ এটাকে প্রমাণ করার জন্য বাইরে থেকে কারোর কিছু দরকার হয় না। কেননা যদি
কেউ দাবি করে যে আমি চিন্তা করি অতএব আমি আছি, সেটা যে কেউ হতে পারে, XYZ, রাম শ্যাম যদু মধু, যে কেউ যদি দাবি করে যে আমি চিন্তা করি অতএব আমি আছি, তাহলে তার দাবির দ্বারাই বাক্যটির সত্যতা প্রমাণিত হয়ে যায়। সে যে দাবি করলো এটার জন্য বাইরে থেকে কোনো রকম প্রমাণের দরকার পড়ে না। আর তৃতীয়ত, আমি চিন্তা করি অতএব আমি আছি বাক্যটি স্বপ্রমাণিত, অর্থাৎ এটিকে প্রমাণ করবার জন্য অপর কোনো প্রমাণের প্রয়োজন হয় না, যেটা এতক্ষণ ধরে বললাম। এবারে বলি, এই যে কজিটো আর্গো সাম বা আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, এটা কিন্তু ডেকার্ত কোনো রকম অনুমান প্রমাণের সাহায্যে প্রমাণ করেননি। তা কিন্তু তার স্বজ্ঞা বা সাক্ষাৎ অনুভূতিলব্ধ। তার মতে এটি কোনো ন্যায় অনুমান নয়, এটি চিন্তার আদিম নীতি এবং স্বতঃসিদ্ধ সত্য। স্বতঃসিদ্ধ সত্য মানে আমি বললাম যেটাকে প্রমাণ করার জন্য অন্য কোনো প্রমাণের দরকার হয় না, এটা নিজে নিজেই সত্য। তার মতে এটি যদি অনুমান হতো তাহলে এই কজিটো আর্গো সাম এটার একটা আশ্রয় বাক্য অপরটির ওপর নির্ভরশীল হতো। আর অনুমানের ক্ষেত্রে কি হয়, একটা আশ্রয় বাক্য আরেকটার ওপর নির্ভরশীল হয়, সেই আশ্রয় বাক্যটা আবার আরেকটা আশ্রয় বাক্যের ওপর নির্ভরশীল হয়। তাহলে এভাবে চলতে থাকলে কি হবে, অনাবস্থা দোষের সৃষ্টি হবে। আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম এই কথাটি বলার উদ্দেশ্যটা এই নয় যে কেবলমাত্র চিন্তার দ্বারাই আত্ম অস্তিত্বকে সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠা করা যায়। এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো কেবলমাত্র আমার চেতনার দ্বারাই আমার অস্তিত্ব প্রমাণিত হয়, অন্য কোনো বাহ্যিক ক্রিয়ার দ্বারা নয় বা বাহ্যিক চিন্তাভাবনার মাধ্যমেও নয়। চেতনা ছাড়া অন্য কোনো বাহ্যিক ক্রিয়াই আমার অস্তিত্বকে প্রমাণ করতে পারে না, অর্থাৎ শুধুমাত্র চেতনার দ্বারাই আমার অস্তিত্ব প্রমাণিত হয়। চেতনা ছাড়া যে অন্য কোনো কিচ্ছুর মাধ্যমে আমার অস্তিত্বটা প্রমাণিত হয় না, সেটার একটা উদাহরণ দিচ্ছি। যদি বলা হয় যে আমি হাঁটছি সুতরাং আমি আছি, বা আমি গল্প করছি সুতরাং আমি আছি, বা আমি ঘুমোচ্ছি সুতরাং আমি আছি, তাহলে কিন্তু সেটা একেবারে ভুল হবে। কেন? কারণ চিন্তাবিহীন হাঁটা চলা, বসে থাকা, গল্প করা, ঘুমানো, এগুলো কোনো কাজেই তো আমাকে চিন্তা করতে হচ্ছে না। তো চিন্তাবিহীন এই সমস্ত কাজের সাহায্যে চিন্তাশীল আত্মার অস্তিত্ব কোনোভাবেই প্রমাণিত হয় না। ডেকার্তের সমস্ত দর্শন এই যে চরম সত্যের ওপর প্রতিষ্ঠিত, তা হলো এই যে যখনই আমি আমার চিন্তন সম্পর্কে সচেতন হই তখনই আমি আমার অস্তিত্ব সম্পর্কে জ্ঞান লাভ করি। কিন্তু এই আমি বলতে কি বোঝায়? ডেকার্ত যে বারবার বলছেন আমি, আমার চিন্তন, আমার অস্তিত্ব, এই আমির কি সংজ্ঞা? ডেকার্ত বললেন আমি হলো সেই যার আবশ্যিক গুণ হলো কি চিন্তা করা, অর্থাৎ আমি চিন্তা করব, অর্থাৎ সংশয় করা বা স্বীকার করা এই সমস্তও কিন্তু আমার আবশ্যিক গুণ। আর যে এই সব কাজ করে তাকে বলে আধ্যাত্মিক দ্রব্য বা আত্মা। ডেকার্ত বললেন এই জ্ঞানতত্ত্বের সবচেয়ে নিশ্চিত এবং গুরুত্বপূর্ণ সত্য হলো চিন্তনকর্তা হিসেবে আমার নিজের অস্তিত্বের জ্ঞান। সংশয় পদ্ধতির প্রয়োগের ফলে ডেকার্ত আবিষ্কৃত আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম সূত্রের দ্বারা কি হলো, জড়ের থেকে মন বা আত্মা অনেক বেশি নিশ্চিত সত্য বলে প্রমাণিত হলো। তাহলে ডেকার্তের কজিটো আর্গো সাম বা আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম বা আমি চিন্তা করি সুতরাং আমি আছি, এই যে মতবাদটা, এটা কিন্তু দর্শনের ইতিহাসে তীব্রভাবে সমালোচিতও হয়েছে। কেন? কারণ এখানে দার্শনিক রেনে ডেকার্ত কি বলেছেন, আমি চিন্তা করি সুতরাং আমি আছি। তিনি আমার অস্তিত্বের আগে চিন্তাটাকে রেখেছেন, কিন্তু এটা কখনো কি সম্ভব হতে পারে যে আমার অস্তিত্ব পরে চিন্তা আগে? এটা তো হতে পারে না। আমার অস্তিত্ব রয়েছে বলে আমি চিন্তা করছি। তো এই সমস্ত দিক থেকে তার দর্শন, এই যে দার্শনিক মতবাদ, এটা কিন্তু ভীষণভাবে সমালোচিত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সেই যুগে এরকম একটা শক্তপোক্ত দার্শনিক মতবাদ আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, এটা প্রতিষ্ঠা করার জন্য কিন্তু ডেকার্তের ভীষণ অবদান রয়েছে এই দর্শনশাস্ত্রে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর আজকের ক্লাসে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানিও। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।